এই মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা ভার্চুয়াল জগতে দেশ কিংবা প্রবাস থেকে যিনি যেখান থেকে ভিডিওটি দেখছেন প্রত্যেককে কোরিয়া বাংলা চ্যানেলের পক্ষ থেকে আমি আহসানুজ্জামান ইমরান সালাম, শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। দক্ষিণ কোরিয়া সংক্রান্ত বিভিন্ন ভিডিও আমি যেহেতু আমার ফেসবুক ও ইউটিউবে আপলোড দিই, তাই অনেকে বারবার একই প্রশ্ন আমার বিভিন্ন ভিডিওতে কমেন্ট করে থাকেন। আমি কোরিয়ান কঠিন ও কর্মময় জীবনে শত ব্যস্ততার মাঝে আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি, কারণ আপনারা আছেন বলেই তো আমি আছি। আপনারা আমার ভিডিও দেখেন বলেই কিন্তু আমি অনলাইনে কথা বলার দুঃসাহস করি। অনেক সময় কাজের ব্যস্ততার কারণে আমি সবার হয়তো সব প্রশ্নের উত্তর দিতে পারি না, কারণ আমাকে প্রতিনিয়ত বা প্রত্যেক দিন সকাল 8টা থেকে রাত 8:30, 9:30, 10টা পর্যন্ত ডিউটি করতে হয়। সকাল 8টায় যদি আমি ডিউটিতে যাই তাহলে আমাকে সকাল 7টায় ঘুম থেকে উঠতে হয়। এরপর খাওয়া দাওয়া, বাথরুম, ব্রাশ ইত্যাদি সেরে আমাকে 7:50-এর মধ্যে কোম্পানিতে প্রবেশ করতে হয়, আর রাত 8:30 সর্বনিম্ন, এমনকি 10টা পর্যন্ত কাজ করতে হয়। এরপরে আসলে আর এনার্জি থাকে না রুমে এসে কারো প্রশ্নের উত্তর দেওয়া বা কারোর সাথে কথা বলা। আপনারা অনেকেই আমাকে কথা বলার জন্য অনুরোধ করেন বা অনেকে আমার ফোন নাম্বার চান বা ইমো নাম্বার চান, অথবা অনেকেই মেসেঞ্জারে আমাকে নক করেন। কিন্তু সোমবার থেকে শুরু করে শুক্রবার পর্যন্ত সকাল 8টা থেকে রাত 8:30, 10টা পর্যন্ত আমাকে কাজ করতে হয়। বাকি থাকে শনি রবি। শনিবার প্রায় কাজ হয়, আর রবিবার মাঝে মাঝে হয় অথবা হয় না। আর এই রবিবারেই যখন কাজ হয় না তখনই কিন্তু আমি এই ভিডিওগুলো করি। আপনারা আমার ভিডিও দেখেন বলেই কিন্তু আমি অনলাইনে কথা বলার দুঃসাহস করি, কিন্তু আপনাদের সবার প্রশ্নের উত্তর হয়তো দিতে পারি না, অথবা সবার সাথে হয়তো কথা বলতে পারি না। এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আপনি যখন দক্ষিণ কোরিয়া আসবেন তখন আপনি বুঝতে পারবেন যে কোরিয়ান জীবন কত কঠিন, কত কঠোর, কত কর্মময়, কত ব্যস্ততাময়। আমি যদি আমার পরিবারের সাথে প্রতিদিনকার চেয়ে 5 মিনিট বেশি কথা বলি তাহলে কিন্তু সেটা আমার ঘুমের সময় থেকে 5 মিনিট মাইনাস হয়ে যায়। অর্থাৎ সব কিছুতেই আমাকে নিয়ম মেনে চলতে হয়। যদি আমি কোনো কারণে কোনো দিন 1 ঘন্টা কম ঘুমাই তাহলে কিন্তু আমাকে ফ্যাক্টরিতে যে ঝিমাতে হয়। তাই আমি ব্যক্তিগতভাবে কারোর সাথে কথা না বলে আমি চেষ্টা করি ভিডিও আপলোড করার, কারণ ভিডিও আপলোড করলে কয়েক হাজার লোক বা কয়েক শত লোক এটা দেখবে এবং সবাই উপকৃত হবে। আশা করি আমার এই বিষয়টা আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকে আমি দক্ষিণ কোরিয়া সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত অত্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটি দেখেন বা শোনেন তাহলে আশা করি আপনার দক্ষিণ কোরিয়া সংক্রান্ত 70 থেকে 80% প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন। আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। এরপরও যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আপনি কমেন্ট করবেন, এবং সর্বশেষ ভিডিওতে আমার চ্যানেলে আপলোডকৃত সর্বশেষ ভিডিওতে আপনি কমেন্ট করবেন, কারণ এই কমেন্টার নোটিফিকেশন আমি দেখি। কিন্তু পুরানো ভিডিওর
তে যদি আপনি কমেন্ট করেন বা পুরানো ভিডিওর নিচে কমেন্ট করেন, তাহলে হয়তো আমার পক্ষে সব সময় দেখা সম্ভব নাও হতে পারে। আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, তারা এখনই সাবস্ক্রাইব করুন, এবং যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে বা আপডেট পেতে বেল বাটনে প্রেস করতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক দক্ষিণ কোরিয়া সংক্রান্ত কিছু প্রশ্নের উত্তর। আমি এই প্রশ্নগুলো আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুকের মাধ্যমে সংগ্রহ করেছি। আমার বিভিন্ন ভিডিওতে যারা প্রশ্ন করেন, আমি শুধুমাত্র সেই কমেন্টগুলোকে আমি এখানে উত্তর দিব। তাহলে চলুন শুরু করা যাক। আমরা দক্ষিণ কোরিয়া সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের ধারাবাহিকভাবে আমরা উত্তর শুনি। লটারি বছরে কয়বার হয়? লটারি আসলে বছরে সাধারণত এখন একবার হয়, ফেব্রুয়ারি বা মার্চ মাসে, যদিও পূর্বে বছরে একের অধিকবার অর্থাৎ 2বার বা 3বারও অনুষ্ঠিত হয়েছে, কিন্তু এখন সাধারণত বছরে একবার হয়। যদি এইচআরডি কোরিয়া মনে করে তারা বছরে একের অধিকবার লটারি অনুষ্ঠিত করতে পারে। এরপর প্রশ্ন, মেয়েরা কি আবেদন করতে পারে? হ্যাঁ, মেয়েরাও দক্ষিণ কোরিয়াতে আবেদন করতে পারে। এখানে ছেলে বা মেয়ের কোনো ভেদাভেদ নেই। লটারিতে লেখা থাকে না যে শুধুমাত্র ছেলেরা আবেদন করতে পারবে। তবে দক্ষিণ কোরিয়াতে ইপিএস কর্মী হিসাবে অনেক মেয়ে এসেছে বাংলাদেশ থেকে। আমি এদের ব্যক্তিগতভাবে চিনি, জানি বা দেখা হয়। সুতরাং মেয়েরাও দক্ষিণ কোরিয়াতে আসতে পারে। মেয়েদের কাজ ছেলেদের তুলনায় অনেকটা সহজ, যেটা মেয়েরা পারবে তেমনই কাজ। একবার ফেল করলে পরের বার আবেদন করা যায়? একবার কেন, 10 বার ফেল করলেও পরের বার আপনি আবার লটারি করে যদি লটারিতে নাম আসে তাহলে আপনি পরীক্ষা দিতে পারবেন। একবার ফেল করলে পরের বারও আবেদন করা যায়। কি কি কাজ করতে হয়? আসলে দক্ষিণ কোরিয়াতে বিভিন্ন প্রকারের কাজ আছে। একটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং, ফিশিং এবং এগ্রিকালচার, তো বা কনস্ট্রাকশনও আছে। তো এখন শুধুমাত্র ম্যানুফ্যাকচারিং বা ফ্যাক্টরির কাজে বা উৎপাদনশীল কাজে আমাদেরকে নেওয়া হয়। বাংলাদেশ থেকে শুধুমাত্র উৎপাদনশীল কাজে লোক আনা হয়, যদিও পূর্বে আরও ফিশিং অথবা এগ্রিকালচার বা কনস্ট্রাকশন এই সেক্টরগুলোতে লোক আনা হতো, কিন্তু এখন আপাতত শুধুমাত্র ম্যানুফ্যাকচারিংয়ে লোক আনা হয়। ভারত থেকে কি দক্ষিণ কোরিয়াতে আসা যায়? অনেক ভারতের ভাইয়েরা যারা বাংলা ভাষাভাষী তারাও আমার ভিডিওতে, বিশেষ করে ইউটিউবের ভিডিওতে কমেন্ট করেন যে ভারত থেকে আসা যায় কিনা। না, ভারত থেকে আসা যায় না। অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে যে ভারতের আশপাশে যে কয়েকটা দেশ আছে, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, চায়না, কাজাকিস্তান, উজবেকিস্তান বা শ্রীলঙ্কা, মায়ানমার, এই জাতীয় দেশ থেকে কিন্তু দক্ষিণ কোরিয়াতে ইপিএস ভিসায় বা E9 ভিসায় আসা যায়, কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে যে ভারত থেকে আসা যায় না। হয়তো ভারত থেকে অন্য ভিসায় আসা যায়, স্টুডেন্ট ভিসা, বিজনেস ভিসা বা অন্য ভিসা, কিন্তু E9 ভিসায় আসা যায় না। 5 বছরে কত টাকা আয় করা যায়? এই প্রশ্নটা অনেকেই করেন, তবে 5 বছর আসলে ঠিক না, 4 বছর 10 মাস। তর্কের খাতিরে ধরে নিলাম যে 5 বছর। এই 5 বছরে খরচ খরচা বাদে হয়তো 50 লক্ষ টাকার মতো আয় করা যায়। কিন্তু এই 50 লক্ষ টাকা আয় করার আগে আপনাকে ভাবতে হবে যে আপনি দক্ষিণ কোরিয়াতে 5 বছর থাকতে পারবেন কিনা, সুস্থ থাকতে পারবেন কিনা, কাজ করতে পারবেন কিনা, বা কয়বার আপনি দেশে যাবেন, বা কতদিন রিলিজে থাকবেন, বা কয় মাস রিলিজে থাকবেন, কয়বার রিলিজ নিবেন, এটার উপরে নির্ভর করে কত টাকা আপনি আয় করতে পারবেন। তবে সাধারণত বলা যায় যে
5 বছরে প্রায় 50 লক্ষ টাকা আয় করা যায়। শিক্ষাগত যোগ্যতা কি লাগে? দক্ষিণ কোরিয়াতে আসতে হলে আপাতত কোনো শিক্ষাগত যোগ্যতার দরকার নেই। আপনি কোরিয়ান ভাষা পরীক্ষায় পাশ করতে পারলেই হবে। এখানে শিক্ষাগত যোগ্যতার কোনো বিষয় উল্লেখ নাই। আপনি 1, 2, 3, 5 পাস করলেও হবে। বর্তমানে এই নিয়ম যে কোনো শিক্ষাগত যোগ্যতা লাগবে না, হয়তো ভবিষ্যতে এসএসসি পাস বা এইচএসসি পাস চাইতে পারে। একা একা পড়লে কি হবে? আপনার যদি দৃঢ় মনোবল বা প্রবল ইচ্ছা থাকে তাহলে আপনি একা একাও এই ভাষাটি আয়ত্ত করতে পারেন। আমরা জানি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ প্রায় 17টি ভাষা তিনি রপ্ত করেছিলেন। তিনি একা একা স্টাডি করেছিলেন। একটা ভাষা শেখা খুব একটা কঠিন কিছু না, অর্থাৎ ভাষার প্রাথমিক জ্ঞানটা একা একা অর্জন করা যায়। কোনো ভাষার স্বরবর্ণ বা ব্যঞ্জন বর্ণ যদি আপনি শিখতে পারেন তাহলে সেই ভাষাটা শেখাটা খুব সহজ হয়ে যায়। আর যে ভাষায় স্বরবর্ণ বা ব্যঞ্জন বর্ণের সংখ্যা কম সেই ভাষাটা আসলে শেখা সহজ। আর যে ভাষায় স্বরবর্ণ বা ব্যঞ্জন বর্ণের সংখ্যা একটু বেশি সেটা শেখা একটু কঠিন, কিন্তু শেখা যাবে। যেমন চায়না ভাষা বা জাপানিজ ভাষা একটু কঠিন একা একা শেখার ক্ষেত্রে, কারণ এখানে অনেক বর্ণমালা আছে। কিন্তু কোরিয়ান ভাষা বেশ সহজ, অনেকটা বাংলার মতো। আপনি ইচ্ছা করলে একা একা শিখতে পারবেন। কি কি রোগ থাকলে বিদেশে বা দক্ষিণ কোরিয়া যাওয়া যায় না? দক্ষিণ কোরিয়া যাওয়ার জন্য আপনাকে অবশ্যই মেডিকেল ফিট হতে হবে। এক্ষেত্রে যদি কারো হেপাটাইটিস বি বা জন্ডিস থাকে, বা এইডস থাকে, বা যক্ষ্মা থাকে, অথবা বুকে মাদক গ্রহণের কারণে মারাত্মক কোনো দাগ হয়ে থাকে বা স্পট হয়ে থাকে, এরা দক্ষিণ কোরিয়া আসতে পারবেন না। আর যদি কোনো রোগ আপনার ধরা পড়ে যেটা খুব দ্রুত নিরাময়যোগ্য, তাহলে আপনি হয়তো সেটা নিরাময় করে আপনি আসতে পারবেন। এরপর দক্ষিণ কোরিয়ার কাজে কষ্ট কেমন? আসলে সারা পৃথিবীর কাজ কিন্তু খুবই কষ্টের। কষ্ট ছাড়া কেষ্ট মেলে না। কষ্ট আসেই বলেই তো আপনাকে তারা টাকা দিবে। আপনি যদি সারাদিন মোবাইল বা ল্যাপটপ সামনে নিয়ে বসে থাকেন সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত, এটাও আপনার জন্য কষ্টকর হয়ে যাবে, আপনার মাজায় ব্যথা হবে। সুতরাং সব কাজই কষ্ট, আর কষ্ট আছে বলেই তো টাকা আছে। মাসে 1.5 লক্ষ টাকা বেতন। একবার ভাবেন তো, এই 1.5 লক্ষ টাকা বেতনের জন্য আপনাকে সেই 1.5 লক্ষ টাকা পাওয়ার কষ্ট তো করতেই হবে। তবে প্রথম প্রথম একটু কষ্ট হয়, পরবর্তীতে আপনি সেটা মানিয়ে নিতে পারবেন। আমি যদি পারি আপনিও পারবেন। আমি কিন্তু খুব বেশি লম্বা চওড়া না, খুব বেশি স্বাস্থ্য শরীরও আল্লাহ আমাকে দেয়নি, কিন্তু আমি তো পারছি। প্রথম প্রথম অবশ্য সবার কষ্ট হয়, সেটা আপনিও পারবেন। যখন মাস গেলে বাংলাদেশি টাকা 1 থেকে 1.5 লক্ষ টাকা প্রত্যেক মাসে আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে, তখন বেশ শরীরে শক্তি হবে। এরপর লটারির কতদিন পর পরীক্ষা অনুষ্ঠিত হয়? লটারির আসলে কারো 1 মাস পরে পরীক্ষা হয়, কারো 1.5 মাস, কারো 2 মাস, কারো 2.5 মাস, কারো 3 মাস, কারো 3.5 মাস, কারো 4 মাস, কারো 4.5, কারো 5, কারো 5.5, কারো 6 মাস পরেও কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে। এই জন্য আমি সব সময় বলে থাকি যে লটারির আগে অবশ্যই আপনাকে কোরিয়ান ভাষায় প্রাথমিকভাবে দক্ষ হতে হবে, অথবা কোরিয়ান ভাষার জ্ঞান অর্জন করতে হবে। কারণ লটারির পরে যদি আপনার 1 মাস পরে পরীক্ষা হয় তাহলে নির্ঘাত ফেল করতে হবে। তখন স্বপ্ন ভঙ্গের কষ্ট, অর্থ চলে যাওয়ার কষ্ট, সময় নষ্ট হওয়ার মতো কষ্ট পাবেন। এরপর সর্বমোট কত টাকা খরচ হয়? আসলে দক্ষিণ কোরিয়া যেতে সর্বমোট আমি আগেও 2-1টা ভিডিওতে দেখিয়েছিলাম প্রায় 3 লক্ষ টাকার মতো খরচ হয়, কিন্তু সরকারি ব্যয় অনলি 1,80,000 টাকা। 1 লক্ষ টাকা বুয়েসেলে জামানত দিতে হবে, যেটা আপনি 5 বছর বা 4 বছর 10 মাস পর বৈধভাবে দক্ষিণ কোরিয়া থেকে বাংলাদেশে আসলে পাবেন। আর 80,000 টাকার 50,000 টাকা প্লেন ভাড়া, আর 30,000 টাকা হচ্ছে বুয়েসেলের চার্জ। আর বাকি 1 লক্ষ প্রায় 20,000 টাকার মতো আপনার ব্যক্তিগতভাবে জামা কাপড় কেনা, পাসপোর্ট করা, ভাষা শেখা, মেডিকেল করা, পুলিশ ক্লিয়ারেন্স ইত্যাদির জন্য খরচ হয়ে যাবে।
তবে এটা চিন্তা করে আপনি হতাশ হবেন না, কারণ প্রায় 3 লক্ষ টাকা খরচ হলেও মাত্র 2 মাস দক্ষিণ কোরিয়াতে আপনি কাজ করতে পারলে এই টাকাটা উঠে যাবে। কিন্তু মালয়েশিয়া কিংবা মধ্যপ্রাচ্যে যে আপনি যে 4 থেকে 5 লক্ষ টাকা ব্যয় করে যাবেন, এটা উঠাতে কিন্তু আপনার 2-1 বছর লেগে যায়। সুতরাং দক্ষিণ কোরিয়াতে আসতে হলে এই চিন্তা করা যাবে না যে এত টাকা, মাস গেলে আপনি 1.5 লক্ষ টাকা বেতন পাবেন, এখানে 3 লক্ষ টাকা খরচ কোনো বিষয় না। আর যদি আপনার টাকা না থাকে, আপনি প্রবাসী কল্যাণ ব্যাংক থেকেও লোন নিতে পারবেন, সেটা ভাষা শেখার পরে অথবা পাশ করার পরে আপনি বিস্তারিত জানতে পারবেন, বা আপনার কোচিং এর টিচারকে বললেও সেও এটা ম্যানেজ করে দিবে বা আপনাকে পথ দেখিয়ে দিবে। এরপর লটারির পর কতদিন সময় পাওয়া যায়? ওই যে আগে বললাম, লটারির পরে হয়তো 1 মাস, 1.5 মাস, 2 মাস বা 6 মাস পর্যন্ত সময় পাওয়া যায়। তবে সবার পরীক্ষা কিন্তু একসাথে হয় না। এটা এসএসসি বা এইচএসসি পরীক্ষায় না যে সবার পরীক্ষা একসাথে হবে। এটা ক্রমান্বয়ে প্রতিদিন 30 জন বা 60 জনের করে পরীক্ষা হয়। যেহেতু রুমটা ছোট বা কম্পিউটারে পরীক্ষা হয়, তাই সবার একসাথে পরীক্ষা নেওয়া সম্ভব না। তাই পর্যায়ক্রমে প্রতিদিন মানুষের পরীক্ষা থাকে। সুতরাং আমি আবারও বলছি, লটারির আগে অবশ্যই আপনাকে কোরিয়ান ভাষা জানতে হবে। তা না হলে লটারি পেয়ে কোরিয়ান ভাষা শিখতে যেয়ে কিন্তু আপনি বিড়ম্বনায় পড়তে পারেন, যদি আপনার পরীক্ষা লটারির 1 মাস বা 2 মাস পরে হয়। কারণ একটি বিদেশি ভাষা, এই ভাষার স্বরবর্ণ আর ব্যঞ্জনবর্ণ আর পড়তে শিখতে শিখতে কিন্তু 2 মাস কেটে যাবে। এরপর আগে লটারি নাকি আগে ভাষা? আমি বলবো লটারির আগে ভাষা শিখতে হবে। ভাষা শেখার পর আপনি পাসপোর্ট করবেন, তারপর লটারি ধরবেন। তাহলে আপনার জন্য সুবিধা হবে, পরীক্ষায় পাশ করার সম্ভাবনা থাকবে। ছাত্রদের আয় কেমন? দক্ষিণ কোরিয়াতে ছাত্রদের আয় আসলে খুবই কম। যেহেতু সপ্তাহে ছাত্রদেরকে 3 থেকে 4 দিন ক্লাস করতে হয়, সুতরাং বাকি দিনে কাজ পাওয়া খুব কঠিন হয়ে যায়। কারণ কোরিয়ানরা সবসময় চায় পার্মানেন্ট লোক। আর যদি আপনি অ্যারাবাইট অফিস থেকে কাজ করতে চান, তাও সেখানে প্রত্যেক দিন না গেলে আপনি কাজ পাবেন না। অর্থাৎ অ্যারাবাইট অফিসও চেনামুখ না হলে আপনি কাজ পাবেন না। প্রত্যেক দিন গেলে আপনি বৈধ নাকি অবৈধ এটা বিবেচনার বিষয় না, প্রতিদিন গেলে আপনি কাজ পাবেন। আপনার প্রতি তাদের আস্থা আসবে, তখন তারা কাজ দিবে। কিন্তু সপ্তাহে 2-1 দিন গেলে আপনি এমনকি 10 দিন 15 দিন গেলেও হয়তো একদিন কাজ পাবেন কিনা সন্দেহ। লটারির আগে কয় হাজার কোরিয়ান শব্দ মুখস্থ করতে হবে? লটারির আগে সর্বনিম্ন 2000 কোরিয়ান শব্দ মুখস্থ করলে চলবে। আর যদি এর চেয়ে বেশি পারেন সেটা ভালো হয়। এবার লটারি পেলেই কি কোরিয়া আসা যায়? আসলে লটারি পেলেই কোরিয়া আসার নিশ্চয়তা বিধান করে না। আমি আগেও বলেছি যে এই 2019 সালের ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে কোরিয়ান সার্কুলার হবে এবং মার্চ মাসের প্রথম সপ্তাহে কোরিয়ান লটারি অনুষ্ঠিত হবে। এখানে প্রায় 2 লক্ষ লোক আবেদন করবে বলে আশা করা যায়। এটা পূর্ববর্তী অভিজ্ঞতা থেকে আমি বলছি। আর এই 2 লক্ষ লোক যদি আবেদন করে, এখান থেকে 8 থেকে 10,000 লোক কোরিয়ান লটারি পাবে। আর এই 8 থেকে 10,000 লোকের মধ্যে কোরিয়া আসবে সর্বসাকুল্যে 2000 জন, সর্বসাকুল্যে 2000 জন। সুতরাং কোরিয়ান লটারি পেলেই, এটা আমেরিকার ডিবি নয় যে ডিবি পেলেই আপনি আমেরিকা চলে যাবেন। এটা কোরিয়ান লটারি পাওয়া হচ্ছে কোরিয়ান ভাষায় আপনি প্রাথমিকভাবে পরীক্ষা দেওয়ার জন্য বিবেচিত হবেন। যেহেতু 2 লক্ষ লোকের বা 1 লক্ষ লোকের পরীক্ষা নেয়ার মতো সময়, সুযোগ বা ইচ্ছা কোরিয়ানদের নেই, তাই তারা অল্প কিছু লোককে লটারিতে সিলেক্ট করে এখান থেকে তারা পরীক্ষা নিয়ে সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করে তারা দক্ষিণ কোরিয়ার ভিসা দেয়। এরপর বিনা খরচে কি দক্ষিণ কোরিয়া আসা যায়? বিনা খরচে একেবারে আসা যায় না। জাপানে যেমন একেবারে বিনা খরচে যাওয়া যায়, কিন্তু দক্ষিণ কোরিয়া আসতে হলে আপনি যে 3 লক্ষ টাকার মতো ব্যয় হবে, এটা তো আপনি 2 মাসেই আপনি আয় করতে পারবেন। অন্যদিকে আপনি মালয়েশিয়া বা মধ্যপ্রাচ্যে গেলে 4 থেকে 5 লক্ষ টাকা খরচ হবে। এটা আপনার 2 বছরে উঠবে কিনা আমার সন্দেহ আছে।
অবৈধ থাকলে সুবিধা কেমন? দক্ষিণ কোরিয়াতে অবৈধ থাকলে আসলে খুব একটা সুবিধা হয়তো করা যায় না, প্রথম প্রথম খুব কষ্ট হয়, কাজ পাওয়া যায় না। অনেকে হয়তো বন্ধু বান্ধবের মাধ্যমে কাজ পান, তারা হয়তো মোটামুটি ভালো থাকেন। অনেক সময় পুলিশের ধরা খাওয়ারও ভয় আছে, আর ধরা খেলেই দেশে পাঠিয়ে দিবে। সুতরাং অবৈধ থাকাটা আসলে খুব সুবিধা দেয় না। যারা হয়তো ইপিএসে এসে 5 বছর দক্ষিণ কোরিয়া থেকে অবৈধ হয়েছেন তারা হয়তো অনেক পথ জানেন, কিন্তু যারা একেবারে নতুন ট্যুরিস্ট ভিসায় এসে অবৈধ হতে চান এদের জন্য আসলে খুব কঠিন এবং কষ্টকর হয়ে যাবে। ভিজিট ভিসায় এসে কি বৈধ হওয়া যায়? ভিজিট ভিসায় এসে আসলে বৈধ হওয়ার আপাতত কোনো সুযোগ হয়তো নেই, বা আমার জানা মতে ভিজিট ভিসায় এসে দক্ষিণ কোরিয়াতে বৈধ হওয়া হয়তো যায় না। E9রা কি অ্যারাবাইট করতে পারে? E9রা আসলে অ্যারাবাইট করতে পারে না, কিন্তু অনেক E9 ভিসাধারী লোক যখন রিলিজে থাকে বা দেশ থেকে আসে তখন তারা অনেকেই কিন্তু অ্যারাবাইট করে, বিশেষত যখন রিলিজে থাকে অথবা দেশ থেকে এসেছে বা রিলিজ নিয়ে দেশে গেছিল, আবার দেশ থেকে এসেছে, টাকা পয়সা নিয়ে কাজ খুঁজতে থাকে, আর অনেকেই রিলিজ থাকা অবস্থায় অ্যারাবাইট করে। তবে ধরতে পারলে, যদি ইমিগ্রেশন ধরে, অনেক সময় জরিমানা করতে পারে। বয়স কত লাগে? দক্ষিণ কোরিয়া আসতে হলে 18 থেকে 39 বছরের মধ্যে বয়স হতে হবে। এই 18 থেকে 39 বছরের একদিন কম বা বেশি হলে কিন্তু চলবে না। এই প্রশ্নটা প্রায় দেখা যায় অনেকেই করেন, কত বয়স লাগে? বয়স 18 বছরের মধ্য থেকে 39 বছরের মধ্যে হতে হবে। 17 বছর হলেও হবে না, 40 বছর হলেও কিন্তু হবে না। নামাজ পড়া যায় কিনা? আসলে দক্ষিণ কোরিয়াতে নামাজ পড়া একটু কষ্টসাধ্য হয়ে যায়, তারপরেও বিভিন্ন সময় ব্রেক থাকে বা খাবারের বিরতি থাকে, আপনি ইচ্ছা করলে এই সময়টা নামাজ পড়তে পারবেন। তবে প্রথম প্রথম এসে নামাজটা আসলে কাজা পড়া উচিত, কারণ প্রথম অবস্থা হয়তো আপনি ভাষা বুঝবেন না বা কাজ বুঝবেন না, এক্ষেত্রে হয়তো তারা খুব বিরক্ত হবে। কিন্তু যখন আপনি ভাষা বুঝবেন বা কোম্পানির কাজ আয়ত্ত করে ফেলবেন, তখন আপনি মোটামুটি ফাঁক ফোকর বুঝে হয়তো নামাজ পড়তে পারবেন। বিভিন্ন ব্রেকের সময় বা বিভিন্ন সময় আপনি পারবেন। আর দুপুরবেলা তো 1 ঘন্টার লাঞ্চ থাকে, তখন আপনি নামাজ পড়তে পারবেন। বিকেলেও খাবারের টাইম থাকে, তখন নামাজ পড়তে পারবেন। আবার মাগরিবের সময় সাধারণত ব্রেক থাকে 10 মিনিটের, তখনও পড়তে পারবেন। আর এশার নামাজ রুমে যেয়ে পড়লেন, আর ফজরও তো আপনি বাসায় বা রুমে পড়তে পারবেন। সুতরাং নামাজ পড়ার বিষয়টা হচ্ছে আপনার ইচ্ছার উপরে নির্ভর করে। তবে কোরিয়ান কোম্পানিতে এসে কাজের ফাঁকি দিয়ে বা ডিউটির মধ্যে প্রথম অবস্থায় নামাজ পড়া ঠিক না। অনেকে কোম্পানিতে ভালো পজিশন আছে, তারা হয়তো পড়তে পারেন, কিন্তু যারা নতুন আসবেন আমি বলবো ডিউটির সময় বা আপনি কোম্পানি চলাকালীন সময়ে নামাজ সেখানে না পড়া ভালো। যদি আপনি সময় সুযোগ পান আপনি পড়লেন। 16 বছর বা 17 বছর হলে হবে কি না? না, বয়স 16 বছর বা 17 বছর হলে কোনো অবস্থায় হবে না, এমনকি 18 বছরের একদিন কম থাকলেও হবে না। পরিবার নিয়ে থাকা যাবে? পরিবার নিয়ে আসলে থাকা যাবে এত সহজে বলা যায় না, আবার যাবে না তাও না। আপনার ভিসার ক্যাটাগরি চেঞ্জ করলে পরিবার নিয়ে থাকা যাবে, আর ভিসার ক্যাটাগরি চেঞ্জ না করলে E9 ভিসায় সাধারণত এখন পর্যন্ত পরিবার নিয়ে থাকা যায় না। যদি আপনি ভিসা চেঞ্জ করেন তখন আপনি পারবেন। কোরিয়াতে আসার সময় কত টাকা হাতে আনতে হবে? দক্ষিণ কোরিয়া আসার সময় প্রায় বাংলাদেশি টাকায় 20-30 হাজার টাকা আনলে মোটামুটি চলবে। আর যদি এখানে শর্ট পড়ে, হয়তো বাঙালি অনেকে থাকে বা কোম্পানি থেকে ধারও নেওয়া যায়, এক্ষেত্রে খুব একটা সমস্যা হয় না। আমি তো খুব কম টাকা এনেছিলাম, সম্ভবত $100 আমি এনেছিলাম। হ্যাঁ, $100। বুয়েসেল থেকে একটু বেশি আনতে বলে, তবে বাংলাদেশি টাকায় 20 থেকে 30 হাজার টাকা আনলে চলে। আইডি কার্ডেও পাসপোর্টে জন্মসাল ভুল থাকলে সমস্যা কিনা? হ্যাঁ, আইডি কার্ড ও পাসপোর্টে যদি জন্মসাল ভুল থাকে তাহলে সমস্যা।
বাবার নাম, মায়ের নাম বা আপনার নাম ভুল থাকলেও সমস্যা হতে পারে। তবে আমি দেখেছি যে অনেকে অনেক বড় সমস্যা নিয়ে দক্ষিণ কোরিয়া চলে আসছেন, কিন্তু অনেকে খুব অল্প সমস্যা নিয়ে কিন্তু আটকা পড়ে গেছেন, ভিসা রিজেক্ট হয়ে গেছে বা সিসিবিআই বাতিল হয়ে গেছে। সুতরাং এই সবগুলো ঠিক করে রাখা উচিত। অমকে ভুল নিয়ে চলে গেছে, তমকে ভুল নিয়ে দক্ষিণ কোরিয়া গেছে, এই কথা চিন্তা করা যাবে না। যদি কোনো ভুল থাকে সেটা সংশোধন করার এখনো সময় আছে, আপনারা সংশোধন করে নিতে পারেন। তা না হলে ভিসা আসলে বা বিভিন্ন সময় যদি আপনি সমস্যা পড়েন, তখন সময়, শ্রম, অর্থের অপচয় হবে, মানসিকভাবে আপনি অনেক হতাশাগ্রস্ত হবেন। আপনার স্বপ্ন ভঙ্গের কষ্ট কিন্তু সবচেয়ে বড় কষ্ট। আইডি কার্ড ও পাসপোর্টে নামের মিল নেই। আইডি কার্ড ও পাসপোর্টে নামের মিল না থাকলে আপনি এখনই সেটা সংশোধন করতে দিবেন। আইডি কার্ড ও পাসপোর্টে নামের মিল বা জন্মসাল ভুল থাকলে কিন্তু খুব সমস্যা হতে পারে, ভিসা রিজেক্ট হয়ে যেতে পারে। ভিসা আসলে কি সেটা রিজেক্ট হতে পারে? হ্যাঁ, ভিসা আসলেও সেটা রিজেক্ট হতে পারে। অনেকেই দেখা যায় যে খুব আশান্বিত হন, উৎফুল্লিত হন, ভিসা ইস্যু হয়েছে এটা লেখা দেখে, কিন্তু পরে সেটা সিসিবিআই রিজেক্ট হয়ে যায়। এটা হয়, আমিও দেখেছি, জানি। এটা সিসিবিআই রিজেক্ট হয়ে যায় বা সিসিবিআই হওয়ার পরে অনেক সময় বাতিল হয়ে যেতে পারে। এটা সম্পূর্ণ তকদিরের ব্যাপার। শতকরা 2-1 জনের ক্ষেত্রে এরকম হয়, ভিসা রিজেক্ট হয়ে যায়, সিসিবিআই বাতিল হয়ে যায়। পরীক্ষায় কততে পাস? আসলে পরীক্ষায় কততে পাস এটা বলা খুব কঠিন, কারণ প্রথম দিক যাদের পরীক্ষা হয় এদের পাস মার্কস যদি 90 থাকে, এর 15 দিন পরে যার পরীক্ষা তার হবে 94, এর 15 দিন পরে যার পরীক্ষা তার হবে 98। অর্থাৎ প্রত্যেক 15 দিনের জন্য 4 মার্কস করে সাধারণভাবে এগোই। অর্থাৎ সবার কিন্তু যে 90তে বা 80তে পাস করবে এমন না, কারণ যিনি পরীক্ষার জন্য সময় বেশি পাবেন তার পাস মার্কস বেশি, যিনি পরীক্ষার জন্য সময় কম পাবেন তার পাস মার্কস কম। কেউ 90 পেয়ে কিন্তু দক্ষিণ কোরিয়া চলে আসে, কেউ আবার 110 পেয়ে কিন্তু ফেল করে। সুতরাং যার পরীক্ষা আগে হবে তার পাস মার্কস কম, যার পরীক্ষা পরে হবে তার পাস মার্কস বেশি। প্রত্যেক 15 দিনের জন্য 4 মার্কস করে যোগ হয়। এটা অনেকটা দ্রাঘিমার মতো। এটা আমরা হয়তো ছোটবেলায় পড়েছি যে 1 দ্রাঘিমা সমান 4 মিনিট। ওরকম প্রত্যেক 15 দিনের জন্য 4 মার্কস করে এগোই। সুতরাং সবার পাস মার্কস এক না। এবার লিখিত পরীক্ষা হবে নাকি মৌখিক পরীক্ষা? লিখিত পরীক্ষা হবে প্রথমে। এই কোরিয়ান ভাষায় কিছু লিখতে হবে না, কিন্তু কম্পিউটার স্ক্রিনে দেখে টিক দিতে হবে মাউস দিয়ে, এটাকে বলা হয় সিবিটি পরীক্ষা। আর মৌখিক পরীক্ষা কিছুটা হবে, যেটা স্কিল টেস্ট আমরা বলি। এখানে কিছুটা মৌখিক বিষয় আপনাকে জিজ্ঞেস করা হবে, তবে এটা খুব কঠিন কিছু না, এটা আপনি পারবেন। প্রথম হচ্ছে লটারিতে নাম আসা, দ্বিতীয় হচ্ছে সিবিটি পরীক্ষা পাশ করা, আর বাকিগুলো ইনশাল্লাহ এমনি হয়ে যায়, একটু মেহনত করলে হয়ে যায়। এরপর কোরিয়ান মেয়ে বিয়ে করা যাবে কি না? কোরিয়ান মেয়ে বিয়ে করা যাবে। আমি আগেও বলেছি যে ভাত কাপড় দিতে পারলে পৃথিবীর যে কোনো দেশের মেয়েকে বিয়ে করা যায়। অর্থাৎ আপনি যে দেশে যাবেন বা থাকবেন বা যে দেশের মেয়েকে বিয়ে করতে চাবেন, যদি সেই দেশের সামাজিক ও অর্থনৈতিক বিষয়ের উপরে আপনি নির্ভর করে তাকান, বা যদি সেই দেশের সামাজিক ও অর্থনৈতিকভাবে আপনি স্বাবলম্বী হন, বা সেই দেশের সামাজিক ও অর্থনৈতিকভাবে কোনো মেয়েকে আপনি চালাতে পারেন, তার ভাত কাপড়ের দায়িত্ব নিতে পারেন, তাহলে আপনি বিয়ে করতে পারবেন, কোনো অসুবিধা নেই। অনেকেই দক্ষিণ কোরিয়াতে এসে বিয়ে করছে, অনেকেই করছে, কিন্তু হয়তো বিয়ে নিয়ে তারা খুব একটা সুখী না, তারা দাম্পত্য জীবনে হয়তো খুব একটা সুখী না, শতকরা 2-1 জন ছাড়া। কারণ এদের উদ্দেশ্য থাকে কোরিয়ান পাসপোর্ট পাবো, কোরিয়ান পাসপোর্ট পাওয়ার পরে এদের মেয়ের সাথে ডিভোর্স হয়ে যায়। সেই সম্পর্কে আমি অন্য একটা ভিডিও দিয়েছিলাম এবং আরেকটা ভিডিও হয়তো ভবিষ্যতে দেব। হ্যাঁ, কোরিয়ান মেয়ে বিয়ে করা যায়। এরপর হচ্ছে, তবে কোরিয়ান মেয়ে ঠিক বলা ভুল হবে কিনা জানি না, তবে কোরিয়ান আজুম্মা অর্থাৎ কোরিয়ান চাচি যারা ডিভোর্সি বা তালাক প্রাপ্ত অথবা অনেক বয়স, হয়তো সেটা 40-50 বছর হতে পারে, কারণ কোরিয়ানরাই কিন্তু কোরিয়ান মেয়ে বিয়ে করতে পারছে না। কোরিয়ান সমাজে যে অচাল মেয়ে আছে যারা আজুম্মা আমরা বলি, সেই চাচি টাইপের বা খালা টাইপের মেয়েদেরকে বিয়ে করা যাবে, যাদের স্বামী নেই বা স্বামী পরিত্যক্ত অথবা বয়স অনেক, বিয়ে হয় না বা দেখতে খুব একটা ভালো না, বয়স কম করে 40
কিন্তু কোরিয়ান ওই 20-25 বছরের মেয়েকে বিয়ে করা প্রায় অসম্ভব, যেটা এভারেস্টে ওঠা যেমন অসম্ভব ওরকম। কারণ কোরিয়ানরাই এখন ভিয়েতনাম বা চায়নার দিকে ঝুঁকছে, ওরা কোরিয়ান মেয়ে পাচ্ছে না। সেই সম্পর্কে আমি বিস্তারিত আরেকদিন একটা ভিডিও দেব, কারণ অনেকেই এই সম্পর্কে প্রশ্ন করে। বিশেষ করে আমাদের মতো যারা তরুণ আছে, যারা ইয়ং অবিবাহিত বাংলাদেশ থেকে, তারা অনেকটা স্বপ্ন দেখেন কোরিয়ান ভাষা শিখতে, যে হয়তো কোরিয়ান মেয়ের অদৃশ্য হৃদয়ের অতৃপ্ত প্রেমে হাবুডুবু খান। তাই অনেকে আমার বিভিন্ন ভিডিওতে এই বিষয়ে প্রশ্ন করেন। যাই হোক, এই বিষয়টা পরে আরেকটা ভিডিও আপলোড দেব। এরপর লটারি পেলে কতদিন পর কোরিয়া আসতে পারবো? লটারি পাওয়ার প্রায় 1 বছর, 1.5 বছর, এমনকি 2 বছর লাগতে পারে। লটারি পেলেই কোরিয়া আসা যায় না। লটারি পাওয়ার পর কম করে 1 বছর, 1.5 বছর, এমনকি 2 বছর বা তার বেশি বা কমও লাগতে পারে, তবে সর্বনিম্ন 1 বছর। কোরিয়ার নাগরিকত্ব পাওয়া কি সম্ভব? হ্যাঁ, কোরিয়ার নাগরিকত্ব পাওয়া সম্ভব আবার অসম্ভব। তবে এক কথায় সম্ভব বা অসম্ভব বলা যায় না, কারণ অনেক 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 এখানে প্রক্রিয়া আছে। অনেক মেহনত করতে হবে, ধৈর্য ধরতে হবে, অপেক্ষা করতে হবে, তাহলে আপনি কোরিয়ার নাগরিকত্ব পাবেন। কিন্তু সেটা বেশ কঠিন, বেশ কঠিন, তবে সম্ভব। অনেকেই কোরিয়ান নাগরিকত্ব লাভ করেছে, দেখবেন বিভিন্ন সময়ে ফেসবুকে বা ইউটিউবে অনেকেই আপলোড দিচ্ছে। এরপর চশমা পরে মেডিকেল করা যায় কিনা? হ্যাঁ, চশমা পরে মেডিকেল করা যাবে, এতে কোনো সমস্যা নেই। চশমা পরে মেডিকেলে আপনি অংশ নিতে পারবেন, চোখের পরীক্ষা দিতে পারবেন, সেটা কোরিয়াও পারবেন, বাংলাদেশেও পারবেন। থাকা খাওয়ার খরচ কেমন? থাকা খাওয়ার খরচ বাংলাদেশি টাকায় প্রায় মাসে 30,000 টাকা ধরা যায়। 30,000 টাকায় হলে আপনি কোরিয়াতে 3 বেলা থাকা, মানে থাকা তো কোম্পানির, খাওয়া দাওয়া এভরিথিং হয়ে যাবে। যদি আবার লোক বেশি থাকেন, একসাথে যদি 5-7-10 জন আপনি খান, তখন আপনার খাওয়ারটা একটু কমে যায়, কিন্তু 1-2 জন খেলে কিন্তু বেশ টাকা লাগে, প্রায় মাসে 20-30,000 টাকা খরচ হয়। আর যদি একসাথে 8-10 জন আপনি খান, তাহলে খরচটা অনেক 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 কমে যায়, সেভ হয়ে যায়। কয় বছর থাকা যায়? দক্ষিণ কোরিয়াতে প্রথম অবস্থা 4 বছর 10 মাস বা 5 বছর থাকা যায়। এরপরে যদি আপনি কোম্পানি না পাল্টান, তাহলে আপনি 10 বছর বা ওই 9 বছর সামথিং থাকতে পারবেন। তবে যদি কোম্পানি না পাল্টান, আর কোম্পানি পাল্টালে স্পেশাল সিবিটি পরীক্ষা দিয়ে আসতে হবে, সেটা একটু বেশ ঝামেলা হয়। এরপর থাকা খাওয়ার খরচ কেমন এটা বলেছি। বছরে দেশে কতবার আসা যায়? বছরে সাধারণত দেশে একবার আসা যায়। হ্যাঁ, একবার আসা যায়, যদি এমার্জেন্সি হয় কোম্পানিতে বলে কি আপনি 2 বারও আসতে পারবেন। বুয়েসেল এর জামানত কি ফেরত পাওয়া যাবে? হ্যাঁ, বুয়েসেল এর জামানত ফেরত পাওয়া যাবে যদি আপনি বৈধভাবে দক্ষিণ কোরিয়া ত্যাগ করেন আপনার নির্দিষ্ট মেয়াদ শেষে, তাহলে আপনি বুয়েসেলের জামানত ফেরত পাবেন। আর বৈধভাবে যদি আপনি ত্যাগ না করে অবৈধ থেকে যান, তাহলে হয়তো জামানত আর জীবনে কোনোদিন ফেরত পাবেন না। দক্ষিণ কোরিয়ার লোকজন কেমন? আসলে ভাই, ভালো বা খারাপ লোক সব দেশে আছে। কোরিয়ানরাও ভালো, কিন্তু আমরা যখন কোম্পানিতে কাজ করি, আর আমরা যাদের সাথে কোম্পানিতে কাজ করি, এরা অশিক্ষিত, অজ্ঞ, মূর্খ। এরা কোরিয়ান সমাজের সবচেয়ে নিম্ন স্তরের মানুষ, একটু বয়স্ক। এরা আমাদের সাথে অনেক সময় খারাপ ব্যবহার করে, আর আমরাও কাজ পারি না বা ভাষা বুঝি না, আসলে বিরক্ত হয়। তবে সাধারণভাবে এরা ভালো, খুবই ভালো। আর আমরা মুসলমান বাংলাদেশে, আমাদের কি সবাই ভালো? সবাই কিন্তু ভালো না। তো ওরকম কোরিয়ান সমাজে যারা কাজ করি ফ্যাক্টরিতে, এরা কিন্তু অশিক্ষিত, অজ্ঞ, মূর্খ। তাই এরা আসলে অতটা ভালো না যতটা আমরা দেশ থেকে মনে করি। আর সেটা হচ্ছে আপনার কাজ, ভাষা জানার ব্যাপার, বিভিন্ন বিষয়ের উপরে এটা নির্ভর করে। তবে প্রথম একটু সবাই মানসিকভাবে হতাশ হয়, 2-3 বছর গেলে ঠিক হয়ে যায়। আর একই কোম্পানিতে যদি আপনি 2-3 বছর থাকেন, তাহলে আপনার কাছে পরিমণ্ডলটা বা পরিবেশটা খুব ভালো লাগবে, ভালো হয়ে যাবে। কিন্তু বারবার কোম্পানি পাল্টালে প্রত্যেক জায়গা ভিন্ন রকম পরিবেশ, ভিন্ন লোকজন, এখানে ম্যাচ হতে আসলে সময় লাগে। এরপর পাসপোর্টে পেশা কি দিতে হবে? পাসপোর্টে পেশা সার্ভিস হোল্ডার বা স্টুডেন্ট আপনি যাই দেন, সমস্যা নেই। পাসপোর্টের পেশার সাথে খুব একটা সম্পর্ক নেই। তবে যদি আপনি স্টুডেন্ট হন, স্টুডেন্ট দেবেন, চাকরি করলে সার্ভিস হোল্ডার দিলেন। এরপর 5 বছরের বেশি থাকা যায় কিনা, এই প্রশ্নের উত্তর আমি আগেও দিয়েছি।
5 বছরের বেশি থাকা যায় যদি আপনি কোম্পানি না পাল্টান, তাহলে থাকা যাবে। একই কোম্পানিতে আপনি 3 মাস পর আবার রিএন্ট্রি পাবেন। আর যদি আপনি কোম্পানি পাল্টান তাহলে দেশে যে আবার স্পেশাল সিবিটি দিবেন, যেটা একটু কঠিন হয়ে যাচ্ছে বর্তমানে। স্পেশাল সিবিটি দিয়ে আপনি দক্ষিণ কোরিয়াতে আসতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। এরপরও যদি কোনো বিষয় জানার থাকে তাহলে আপনি আমার ভিডিওতে কমেন্ট করবেন। তবে কমেন্ট করার আগে দেখবেন আমার চ্যানেলের সর্বশেষ ভিডিও কোনটি। আমি সাধারণত আমার চ্যানেলের সর্বশেষ ভিডিওটা খেয়াল করি। এই সর্বশেষ ভিডিওতে আপনি কমেন্ট করলে আশা করা যায় আপনি 2-1 দিনের ভিতরে বা সর্বোচ্চ 72 ঘন্টার মধ্যে আপনি উত্তর পাবেন। তবে আমি আগেও বলেছি, কোরিয়ান জীবনটা খুবই ব্যস্ততাময়, খুবই কর্মময়, খুবই কঠিন এবং কঠোর। সুতরাং আমি সকাল 8টা থেকে রাত 8টা, 9টা, 10টা পর্যন্ত ডিউটি করি। এগুলো করে এসে আসলে কারোর সাথে কথা বলার ইচ্ছা থাকলেও কিন্তু শক্তি থাকে না। সেটা আপনি কোরিয়ায় থাকা কোনো ভাই বন্ধুর কাছে জানতে পারবেন। আর যেটুকু সময় আমি পাই সেটুকু হয়তো পরিবারের সাথে কথা বলতে হয়। সুতরাং অনেকে আমাকে ভালোবেসে আমাকে হয়তো মেসেঞ্জারে ফোন দেন, অথবা আমাকে ফোন নাম্বার দেন বা ফোন নাম্বার চান, ইমো নাম্বার চান। আমি দিতে পারি না বলে আন্তরিকভাবে দুঃখিত। কারণ এত লোকের সাথে আসলে কথা বলার সময়, সুযোগ, ইচ্ছা আছে কিন্তু আসলে সুযোগ নেই, সময় নেই। আর কোরিয়াতে আমাকে টিকে থাকতে হলে আমাকে প্রচুরভাবে ঘুমাতে হবে, রেস্ট নিতে হবে। সুতরাং আপনার সাথে কথা বলেই তো আমি আসলে বলতে পারবো না যে ভাই 2 মিনিট হয়েছে রাখেন। তো কথা বলতে বলতে 10 মিনিট, 15 মিনিট, আধা ঘন্টা হয়ে যায়। তো এরকমভাবে কথা বলতে বলতে তো আমার সারাদিন কথা বলতে হবে। কারণ আমি দেখি অনেকেই আমাকে বলেন ভাই ইমো নাম্বার দেন বা কল করেন বা মেসেঞ্জারে প্রতিনিয়ত কল দেন। প্লিজ প্লিজ দয়া করে অনুগ্রহপূর্বক আমাকে কেউ মেসেঞ্জারে আর কল দিবেন না। যদি কোনো সমস্যা হয় আপনি আমার ভিডিওতে, বিশেষ করে ইউটিউবের ভিডিওতে আপনি কমেন্ট করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ফি আমানিল্লাহ। আহসানুজ্জামান ইমরান, দক্ষিণ কোরিয়া থেকে। আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করবেন। আর পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকনে প্রেস করতে